সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে সুস্বাগতম। ডক্টর মাহুরা মোল্লা কলেজে তোমরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তোমাদেরকে কলেজের পক্ষ থেকে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তোমরা একাদশ শ্রেণী পাঠ সমাপ্ত করে তোমরা দ্বিতীয় বর্ষে উন্নীত হয়েছ এবং দ্বিতীয় বর্ষ শেষ করে তোমরা কিন্তু HSC পরীক্ষা দিবে এবং এরপর তোমাদের ভার্সিটির ক্লাস শুরু হবে, ভার্সিটি এডমিশন হবে, ভার্সিটি ক্লাস শুরু হবে। তো দ্বিতীয় বর্ষটা আমরা আশা করি একসাথে ভালো করে আমরা সমাপ্ত করব। আর তোমাদের দ্বিতীয় বর্ষের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ক্লাস আমি প্রথম শুরু করছি। আর আমি তোমাদের সাথে আছি সুমিত চন্দ্র, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহুরা মোল্লা কলেজ, মাতুয়াইল, যাত্রাবাড়ি। দেখো, আমরা প্রথমত মান বন্টনে আলোচনা করব, সিলেবাস পরিচয় আলোচনা করব এবং পাঠ্যপুস্তক পরিচয় আলোচনা করব। এরপরে সময় থাকে তাহলে অবশ্যই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখব যে মান বন্টন কিরকম হয়। তোমাদের কিন্তু এর আগেও দ্বিতীয় বর্ষে কিছু ক্লাস হয়েছে, কিন্তু এগুলো আমাদের নতুন আঙ্গিকে আমরা এখন ক্লাসগুলো শুরু করব। আবার তোমরা এই ক্লাসগুলো ভালো করে অনুসরণ করবে, আশা করি তোমার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। প্রথমত দেখো, আমরা মান বন্টনে আসি। আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, বিষয় কোড সবাই জানো 293। আর প্রথম সেমিস্টার পরীক্ষা, যেহেতু আমরা দ্বিতীয় বর্ষকে আমরা ভাগ করেছি, প্রথম সেমিস্টার হবে, এরপরে কিন্তু আমরা একদম নির্বাচনে চলে যাব। প্রথম সেমিস্টার পরে ডাইরেক্ট নির্বাচনী পরীক্ষায় পাশ করলেই তোমরা বোর্ড পরীক্ষার জন্য তোমরা অনুমতি পাবে। তাহলে প্রথম সেমিস্টারের জন্য আমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটি অংশ ভাগ তোমরা জানো। প্রথমত আমাদের ক বিভাগে রয়েছে আমাদের ব্যাংকিং, যেখানে 60টি সৃজনশীল প্রশ্ন, এবং খ বিভাগ আমাদের বীমা, যেখান থেকে 4টি সৃজনশীল প্রশ্ন সহ মোট 11টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে 5টি এবং খ বিভাগ থেকে 2টি প্রশ্ন সহ মোট 60টি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। তাহলে আমার ক বিভাগ থেকে প্রশ্ন থাকবে 11টি, আমাদের 7টি হচ্ছে আমাদের ব্যাংকিং পার্ট থেকে আর 4টি হচ্ছে আমার বীমা পার্ট থেকে। তোমাকে ব্যাংকিং পার্ট থেকে উত্তর করতে হবে 5টি আর বীমা পার্ট থেকে উত্তর করতে হবে 2টি। আমাদের ফিনান্স যেমন এরকম ছিল প্রথম পত্র, যে কোনো 60টি উত্তর করলে হতো, এখন কিন্তু সেটা সম্ভব নয়। তোমাকে খ বিভাগ 2টি সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। বহু নির্বাচনী 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা আগের মধ্যে হবে, প্রতিটি অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে। তো এরপর দেখো সিলেবাস পরিচিতি। আমাদের এই প্রথম সেমিস্টার পরীক্ষায় পাঠ্য বইয়ের কোন কোন অধ্যায়গুলো তোমাদের থাকছে সেগুলো ভালো করে। পুরো পাঠ্য বই তোমাদের আমরা প্রথম সেমিস্টারে পড়াবো না। প্রথম সেমিস্টারের জন্য যে বিষয়গুলো আমরা সিলেক্ট করেছি বা যে অধ্যায়গুলো সিলেক্ট করেছি এগুলো ভালো করে দেখো একটু। প্রথমে রয়েছে ব্যাংকিং, ব্যাংকিং পার্টের মধ্যে প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থা প্রাথমিক ধারণা, এবার দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক, তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক, চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব, পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এই 5টি অধ্যায় রয়েছে ব্যাংকিং এর। আর খ বিভাগ বীমায় রয়েছে 10ম অধ্যায় বীমা সম্পর্কে মৌলিক ধারণা। এরপর হচ্ছে একাদশ অধ্যায় জীবন বীমা। এই মূলত আমার 60টি অধ্যায় রয়েছে তোমাদের প্রথম সাময়িকের জন্য বা প্রথম সেমিস্টারের জন্য। আমরা বীমার জন্য 2টি অধ্যায় সিলেক্ট করেছি আর ব্যাংকিং এর জন্য 5টা অধ্যায় সিলেক্ট করেছি। কারণ প্রথম সেমিস্টারের জন্য আমরা এই অধ্যায়গুলো ভালো করে অনুশীলন করব। তাহলে আশা করি তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো। আর আমি অবশ্যই তোমাদের এই প্রথম অধ্যায়টা শুরু করব। প্রথম অধ্যায় হচ্ছে ব্যাংক ব্যবস্থা প্রাথমিক ধারণা। এই অধ্যায় থেকেই মূলত আমি তোমাদের সামনে আগাবো। আমরা আজকে চেষ্টা করব প্রথম অধ্যায়ের কিছু বিষয় পড়ানোর জন্য। তোমরা সিলেবাস, প্রথম সেমিস্টারের সিলেবাস পেয়ে গেছো, মানবন্টন বুঝে গেছো এবং কোন কোন অধ্যায় তোমাকে পড়তে হয় সেটাও বুঝে গেছো। তো আমাদের প্রথমেই রয়েছে দেখো পাঠ্য, এটা ছবি রয়েছে। তোমরা যে বইটা সবাই সংগ্রহ করবে, আমাদের কলেজ থেকে তোমরা সংগ্রহ করতে পারো, তোমরা চাইলে বাহিরের যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারো। এটি হচ্ছে তোমাদের নতুন ভার্সনের বই, এটি আমাদের নতুন বই ব্যাংকিং এর। তাহলে এই বইটি তোমরা আশা করি সবাই সংগ্রহ করবে। যদি কারো সংগ্রহ করতে সমস্যা হয়, গত বছরের বই দিয়েও পড়ানো যাবে,
তবে আমি আশা করবো সবার কাছে নতুন বই কভারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে খালিকুজ্জামান এবং হারুন রশিদ স্যারের বই, যেটা হচ্ছে যমুনা পাবলিকেশন। তোমরা এই বইটা সবাই কিনবে। ফিনান্স, ব্যাংকিং, বীমা, দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বীমা, যেটা হচ্ছে মোহাম্মদ খালিকুজ্জামান ও মোহাম্মদ হারুন রশিদ, যেটা যমুনা পাবলিশার্স থেকে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা ব্যাংক, তার প্রথম অধ্যায় শুরু করব। আর এখনই প্রথম শুরু ব্যাংক ব্যবস্থা প্রাথমিক ধারণা। ব্যাংক কথা বলতে গেলে আমার মাথায় প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি। ব্যাংক বলতে এর চেয়ে সুন্দর কোনো সেন্টেন্স আমার মাথায় এই মুহূর্তে আসে না, কারণ ব্যাংক বলতে গেলে এটা সবচেয়ে সুন্দর একটি সেন্টেন্স। দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি। এটার অর্থ হচ্ছে আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হলো ব্যাংক। তাহলে অর্থনীতির জীবনী শক্তি, এটাকে ব্যাংকের তুলনা করছে। যে মানুষের যদি বাঁচতে হয় রক্তের প্রয়োজন, তেমনি অর্থনীতিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে ব্যাংকের প্রয়োজন। এরপরে আমরা আলোচনা করব ব্যাংক শব্দের উৎপত্তি। আমাদের ব্যাংক শব্দটা কোনখান থেকে আসছে? হঠাৎ করে কিন্তু ব্যাংক শব্দটা আসেনি। আর এই ব্যাংক শব্দটি সম্পর্কে অনেক বিশারদদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে। কেউ একমত হতে পেরেছেন, কেউ একমত হতে পারেননি। ইতালীয়, ইউরোপীয় অনেক ব্যাংক বিশারদগণ এ নিয়ে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। তো সর্বশেষে সকলের ঐক্যমত হয়ে একটি বিষয় এসেছে যে জার্মান শব্দ ব্যাংকি, ইতালীয় শব্দ ব্যাংকো, সেখান থেকে ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। এখন এটা সব ব্যাংক বিশারদগণ এটা মেনে নিয়েছেন এবং সবার ঐক্যমতের ভিত্তিতেই এটি নির্ধারণ করা হয়েছে যে জার্মান শব্দ ছিল ব্যাংকি, ইতালীয় শব্দ ছিল ব্যাংকো, যেখান থেকে ইংলিশ শব্দ এসেছে ব্যাংক। যদি তোমাকে প্রশ্ন করা হয় ব্যাংক একটি কি শব্দ, ইংলিশ শব্দ। যদি বলা হয় ব্যাংক শব্দটি কোথা থেকে এসেছে, তাহলে তুমি এই ছকটা এঁকে দিবে, বলে জার্মান শব্দ ব্যাংকি, ইতালীয় শব্দ ব্যাংকো, যেখান থেকে আধুনিক ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। আশা করি ব্যাংক শব্দ উৎপত্তি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ব্যাংক ব্যবসায়ের পূর্বসূরি। সবার একটা পূর্বসূরি আছে। তোমার একটা পূর্বসূরি রয়েছে, আমার একটা পূর্বসূরি রয়েছে। ব্যাংকের পূর্বসূরি কেমন? আসলে হঠাৎ করে কিন্তু একটা ব্যাংক কিন্তু এসে পড়েনি পৃথিবীতে, এটা আস্তে আস্তে একটা ধারাবাহিকতা এসেছে। তো বলা হয় মহাজন শ্রেণী, স্বর্ণকার শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী, এই তিন শ্রেণীর সংমিশ্রণে মূলত আধুনিক ব্যাংকের কনসেপ্টটা এসেছে। এক সময় ছিল মহাজন শ্রেণী, যারা সমাজে মহাজন ছিল, তারা তুলনামূলক যারা একটু আর্থিকভাবে অসচ্ছল ছিল তাদেরকে ঋণ দিত এবং তারা চড়া সুদ গ্রহণ করত। কালক্রমে মনে হয় এখান থেকে ব্যাংকের উৎপত্তি হয়েছে। স্বর্ণকার শ্রেণী এক সময় ছিল, স্বর্ণকার শ্রেণী যারা সমাজে এক শ্রেণীর কাছ থেকে স্বর্ণ অলংকার গচ্ছিত রাখতো, বন্ধক রাখতো, তার বিনিময়ে তারা অর্থ প্রদান করত। সুদসহ অর্থ প্রদান করলে তারা তাদের স্বর্ণ অলংকার ফেরত দিত। এখান থেকে অনেকে মনে করেন ব্যাংক শব্দ উৎপত্তি হয়েছে। এবার ব্যবসায়ী শ্রেণী, তো একসময় ব্যবসায়ী শ্রেণী ছিল যারা ঋণের ব্যবসা করত, অর্থের ব্যবসা করত, তো সেখান থেকে ব্যাংক শব্দটি এসেছে বা ব্যাংক আগ্রহ হয়েছে। তা এই তিনটি হচ্ছে আমাদের ব্যাংক ব্যবসায়ের পূর্বসূরি। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। আর তোমরা ভালো করে দেখবে ব্যাংক শব্দের পূর্বসূরি কে কে? মহাজন শ্রেণী, স্বর্ণকার শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী। যদি এখান থেকে প্রশ্ন হয় তাহলে কিরকম হতে পারে? আমি একটা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। নিচে কোনটি আধুনিক ব্যাংকের পূর্বসূরি বহির্ভূত? একটু কনসেপ্ট, বহির্ভূত। বহির্ভূত মানে কি? যে এটার মধ্যে নাই কি? তাহলে দেখো, ব্যবসায়ী শ্রেণী, মহাজন শ্রেণী, বণিক সংঘ এবং স্বর্ণকার শ্রেণী, এই চারটার মধ্যে কে আমাদের আধুনিক ব্যাংকের পূর্বসূরি বহির্ভূত? তাহলে আমরা বলতে পারি কিন্তু খ নাম্বার বণিক সংঘ, কারণ বণিক সংঘ কিন্তু আধুনিক ব্যাংকের পূর্বসূরি নয়। সবাই আশা করি বুঝতে পেরেছ। এরপরে রয়েছে আমাদের তিনটি কনসেপ্ট, ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার। প্রথম অধ্যায়ের ভাইটাল পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট এই তিনটি, ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার। তিনটি সম্পর্কে তোমাকে ভালো করে বুঝতে হবে। আমরা যদি ধরি একটা প্রতিষ্ঠান উপরে ব্যাংক লেখা আছে, এটা একটি ব্যাংক। ব্যাংকের মধ্যে যে সকল কার্যক্রমগুলো হচ্ছে এটা হচ্ছে ব্যাংকিং। আর যে বা যারা কাজগুলো করছে তাদেরকে বলা হয় ব্যাংকার।
তাহলে সঙ্গে আসে ব্যাংক। ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যা এক শ্রেণীর কাছ থেকে আমানত সংগ্রহ করে, ঋণ দেয় এবং ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে, তাকে বলা হয় ব্যাংক। এবার আসি ব্যাংকিং। ব্যাংকের সকল বৈধ কার্যক্রমকে বলা হয় ব্যাংকিং। এটা হচ্ছে ব্যাংকার, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায় কর্মকাণ্ডে কর্মরত তাকে বলা হয় ব্যাংকার। আশা করি বুঝতে পেরেছ। তারপরেও আমরা একটা ছবির সাথে মিলিয়ে দিব। দেখো এখানে কোথাও ছবি এসেছে, এখানে অনেকগুলো কাজ হচ্ছে ব্যাংকের মধ্যে, অনেক ধরনের কাজ হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মূলত ব্যাংকিং। এখানে স্পেসিফিক একজনের কাজ করতেছে, তাহলে এটাকে বলবো আমরা ব্যাংকার। এবার একটা ব্যাংকের ছবি এসেছে, আমরা এটা বলবো ব্যাংক। তো এটা হচ্ছে একটা ব্যাংক, এটা ব্যাংকিং, এটা হচ্ছে ব্যাংকার। আশা করি ছবি বুঝে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ছবি দেখে। এরপরে রয়েছে আমাদের ব্যাংকের কার্যাবলী, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় সৃজনশীল আসে ব্যাংকের কার্যাবলী। প্রথম কার্যাবলী আমানত সংগ্রহ। সমাজের বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকা সঞ্চয়গুলোকে সংগ্রহ করবে, এটা ব্যাংকের প্রধান কাজ বা প্রথম কাজ। অর্থ পরিশোধ, যে অর্থ সংগ্রহ করলো নির্দিষ্ট সময় পরে বা ওই ব্যক্তির চাহিদা মাত্র অর্থ পরিশোধ করতে হবে। মূলধন গঠন, ব্যাংক জনগণের কাছ থেকে ছোট অর্থ নিয়ে এটাকে বড় আকারে একটা মূলধন তৈরি করে। ঋণ দান, যাদের অর্থ প্রয়োজন তারা ব্যাংকের কাছে আসলে ব্যাংক তাদেরকে ঋণ প্রদান করবে। বিনিয়োগ, ব্যাংক প্রয়োজন বোধে আবার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে, তো অবশ্যই কোনো ঝুঁকিপূর্ণ বা অলাভমূলক খাতে ব্যাংক বিনিয়োগ করবে না। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা পরিচালন করে, কিন্তু অন্যান্য ব্যাংকগুলো চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র এগুলোর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। বিনিময় বিল বাট্টাকরণ, যদি তোমার কোনো প্রাপ্য বিল থাকে সেটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তুমি যদি বিলটি ভাঙাতে চাও, সেক্ষেত্রে ব্যাংকের কাছে গেলে ব্যাংক কিছু কমিশনের মাধ্যমে তোমাকে বিলটি ভাঙিয়ে দিবে। এটাও ব্যাংকের একটি দায়িত্ব বা কর্তব্য বা কার্যাবলী। অর্থ স্থানান্তর, এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তর করাও ব্যাংকের একটি কাজ। বৈদেশিক মুদ্রার লেনদেন, অনেকেই বৈদেশিক মুদ্রার বিনিময় করে থাকে, বৈদেশিক ব্যবসা জড়িত। এই বৈদেশিক মুদ্রার লেনদেন করাও ব্যাংকের একটি কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণ, ব্যাংক যে অনেক কাজের মাঝামাঝি, যদি কোনো গ্রাহকের মূল্যবান সম্পদ থাকে যেমন বাড়ির দলিল, স্বর্ণ অলংকার, এগুলো ব্যাংকের গচ্ছিত রাখা যায়। আমরা অনেকেই এটাকে বলি ব্যাংকের লকার, যেখানে কমিশনের মাধ্যমে ব্যাংকে এগুলো রাখা যাবে। এগুলো হচ্ছে ব্যাংকের কার্যাবলীর অন্তর্ভুক্ত। তাই সবাই এক নজরে ব্যাংকের কার্যাবলী একটু দেখে নিতে পারো, কারণ এরপরে তোমাকে একটি প্রশ্ন আমি করব। তুমি একটি প্রশ্ন দেখো, ব্যাংকের কাজ হলো, তোমার সাধারণত এরকম এমসিকিউ নিয়ে একটু ঝামেলা পড়ো, কিন্তু যদি তোমার পাঠ্যটা ভালো করে পড়ো তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হয় না। দেখো বলা হচ্ছে ব্যাংকের কাজ হলো, আমার পিছনের কাজগুলো দেখে এসেছি, কোন কোনগুলো পড়ে? আমানত সংগ্রহ, এটা কাজ ছিল আমাদের পয়েন্টের মধ্যে। ঋণ দান, এটিও ছিল। ঝুঁকি বন্টন, এটি ছিল না, কারণ ঝুঁকি বন্টন মতো বীমার কাজ। তাহলে আমরা চলে গেলাম অ্যান্সার হবে 1 আর 2। তাহলে আমরা ক নম্বর উত্তর করতে পারি। দেখো পাঠ্য বই থেকে কিরকম এমসিকিউ হয়, তোমাদের পাঠ্যটা ভালো করে পড়ো, তাহলে কিন্তু এমসিকিউগুলো তোমাদের কমন পড়ানো খুব সহজ হয়ে যাবে। আমরা এই প্রথম অধ্যায়ে কিন্তু এখানে আমরা শেষ করব। প্রথম অধ্যায়ে যে টপিকসগুলো তোমরা ভালো করে দেখছো, এই টপিকসগুলোর সাথে, এবং আবার বলি আমরা আগামী ক্লাসগুলোতেও কিন্তু আমরা প্রথম অধ্যায় কন্টিনিউ করব এবং শেষ দিকে গিয়ে আমরা সৃজনশীল পড়াবো। আর এই প্রথম অধ্যায়ে আমরা যে টপিকসগুলো আলোচনা করেছি, তোমরা পাঠ্য বই সংগ্রহ করবে, পাঠ্য বই নিজে কিনে নিবে, পাঠ্য বইতে এই টপিকসগুলো দাগিয়ে নিবে এবং বাসায় বেশি বেশি করে অনুসরণ করবে। এর সাথেই প্রথম অধ্যায়ের প্রথম লেকচার শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।